আমার নিজের চোখে দেখা আমার বাসায় প্রেসিডেন্ট পদপ্রার্থী এসছে আওয়ামী লীগের। আমি তো সব পরিবার ভিতর থেকে সব দেখছি, তো জানছি ডে টু ডে। তারপর যখন আপনার 97-এর 93-এর 4 দলীয় জোট হলো এবং ওদের সাজানো ছকে 2001-এ ওরা যে ক্ষমতা ছেড়ে গেল মে মাসে, তারপরে নির্বাচনে ভরাডুবি হলো, তখন ভারত তাদেরকে আইডিয়া দিয়েছে যে ওই কিল দ্য ডগ, এ ব্যাড নেম ইন কিল দ্য ডগ, এই তখন থেকে যুদ্ধ করে দিয়েছিল শুরু। এবং স্বাধীনতা 30 বছর পরে সেক্টর কমান্ডার্স ফোরাম করা হয়েছিল। স্বাধীনতা 30 বছর সেক্টর কমান্ডার্স ফোরাম কী করেছে আমাকে বলেন, কেন হয়েছে? সেক্টর কমান্ডার্স ফোরাম যে সারা দেশে তারা ক্যাম্পেইন করেছে। জেনারেল শফিউল্লাহ, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, প্রথম সেনাপতি, কিছুদিন আগে মারা গেছেন। কূটনৈতিক ক্ষেত্রে ভারতমুখী অবস্থা মাইনাস করে তারেক রহমান বহুমুখী উদ্যোগ নিয়েছেন, এটাকে কিভাবে দেখছেন? আমি তো ভারতমুখী মাইনাস করার কথা শুনিনি কখনো আনুষ্ঠানিকভাবে, এবং আমি মনে করি কূটনীতিকভাবে একটা প্রতিবেশীর সাথে মাইনাস করার কোনো কারণও নেই। আমরা উইন উইন সিচুয়েশনে সবার সাথে সম্পর্ক রাখবো। আমাদের ফরেন পলিসি তো হইল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, মানে সবার সাথেই বন্ধুত্ব, আর প্রতি বৈরিতে না। সেই হিসাবে কেন মানুষ কার সাথে মাইনাস করাটা, এটা আমি নীতিগতভাবে সমর্থন করি না। এখন আমি জানি না সরকার এই আপনি যে বলেন ভারত মাইনাস, এই এই আপনার এইটা শুনিনি, আমি এই ফ্রেজটা শুনিনি। কেউ বলেছে বলে সরকারের পক্ষ থেকে আমি জানি না তারা আদৌ মাইনাস করছে কি না, বানার চিন্তা করছে কিনা। এটা এটা সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রে, সভ্য স্যার, আমি একটু সত্য করে যে চীন সফরকে আপনি ভারতকে মাইনাস করার একটা প্রবণতা দেখবেন কিনা, বা এটা আম, সঠিকভাবে এটা ওইভাবে উপশহরে যাওয়াটা কতটা সমীচীন হবে, এটা বিবেচনার দাবি রাখে। আমি মনে করি, আমি এটা ওই দিন সাক্ষাৎকারে বলেছি যে মালয়েশিয়া এবং ভারত চীন যে সফর হয়েছে এটা ইতিবাচক, কিন্তু এটাকে ভারতকে মাইনাস করার কৌশল বলে সরকারও কিছু বলেনি, এবং আমি চট করে কোনো কিছু উপসংহারে যেতে চাই না। আমি মনে করি যে ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। ভারত আমাদেরকে, আমাদের যেটা আমাদের ন্যায্য সেটা হবে, আমাদের হস্তক্ষেপ করবে না, আমাদের অর্থনীতি, রাজনীতি কিছুতেই হস্তক্ষেপ করবে না, এবং এই অবস্থা আমাদের একটা ভালো সম্পর্ক থাকতেই পারে। সমস্যা দেখি না আমি। বরং দুই দেশের মধ্যে যদি ভালো সম্পর্ক হয়, সেটা সার্কের উপরে প্রভাব পড়বে। এবং সার্ক কিন্তু, আমি এই পর্যন্ত যত জোট দেখেছি আমার এই সারা জীবনে, বহু জোট হয়েছে, এটা সবচেয়ে ব্যর্থ জোট এটা। যদি পাকিস্তান ভারত সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো হয়, এই জোটটা কিন্তু অনেক কিছু করতে পারবে। এই জোটটা কিন্তু আমরা পরস্পরকে সাহায্য করে আমরা অনেক উন্নত হতে পারবো। কেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা এবং পররাষ্ট্রমন্ত্রী এগুলি বুঝে না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের বর্ডার বিলটে আমরা এনার্জি শেয়ারিং, আমরা পাওয়ার প্ল্যান করে আমরা এনার্জি শেয়ারিং করতে পারি। আমরা আমাদের যত রকমের, আমাদের এইদিকে নেপালের সাথে আমরা ব্যবসা করতে পারি, আপনার যেটা ওই ইয়ে দিয়ে, তেতুরিয়া দিয়ে। তো আমরা উইন উইন সিচুয়েশন আমরা সবাই থাকতে পারি। কেন আমরা সবাই সবার জন্য অশান্তি সৃষ্টি করে রাখছি, আই ডোন্ট নো। আমার সেটা বিস্ময়কর মনে হয়। আমার নিজের চোখে দেখা আমার বাসায় প্রেসিডেন্ট পদপ্রার্থী এসছে আওয়ামী লীগের। আমি তো সব পরিবার ভিতর থেকে সব দেখছি, তো জানছি ডে টু ডে। তো তারপর যখন আপনার 97-এর 93-এর 4 দলীয় জোট হলো এবং ওদের সাজানো ছকে 2001-এ ওরা যে ক্ষমতা ছেড়ে গেল মে মাসে, তারপরে নির্বাচনে ভরাডুবি হলো, তখন ভারত তাদেরকে আইডিয়া দিয়েছে যে ওই কিল দ্য ডগ, এ ব্যাড নেম ইন কিল দ্য ডগ, এই তখন থেকে যুদ্ধ করে দিয়েছিল শুরু হয়েছে। এবং স্বাধীনতা 30 বছর পরে সেক্টর কমান্ডার্স ফোরাম করা হয়েছিল। স্বাধীনতা 30 বছর সেক্টর কমান্ডার্স ফোরাম কী করেছে আমাকে বলেন, কেন হয়েছে? সেক্টর কমান্ডার্স ফোরাম যে সারা দেশে তারা ক্যাম্পেইন করেছে। জেনারেল শফিউল্লাহ, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, প্রথম সেনাপতি, কিছুদিন আগে মারা গেছেন, তাকে দিয়ে সেক্টর কমান্ডার ফোরাম হলো 11টা সেক্টরের সব। বাকি সেক্টর কমান্ডার কোথায়? মানে 3জন না 4জন যেন ছিল, এবং তারা ওই, ওটা তো আওয়ামী লীগের বি টিম সেক্টর কমান্ডার ফোরাম আমার কাছে। এবং ওনারা সারা দেশ ঘুরে শুধু জামাত যুদ্ধাপরাধী এটা প্রতিষ্ঠা করছে এবং মিথ্যা মা সাক্ষ্য দিয়েছে। এবার গণতন্ত্র মঞ্চ যে আয়োজনটা, গণতন্ত্র না না, ওটা তো গণজাগরণ মঞ্চের কথা বলছেন। ওটা তো ওটাকে জাস্ট, ওরা তো 2001 থেকে বলা শুরু করছে। কিন্তু গণজাগরণ মঞ্চটা তো হয়েছে যে বেসিক্যালি আপনার ওই ট্রাইব্যুনালের পক্ষে কথা বলার জন্য।
তাদের এবং বিস্ময়কর ট্রাইব্যুনাল চলছে, রায় হয়ে গেছে, এরপরে এই আন্দোলনের ফলে সংসদে নতুন করে বিল পাস করেছে। কারণ প্রথম আইনে অ্যাপিলের কোনো ছিল না, সরকার অ্যাপিলের কোনো সুযোগ ছিল না। কাদের মোল্লা সাহেবের যখন যাবজ্জীবন কারাদণ্ড দিল, ওইটার বিরুদ্ধে আন্দোলন হলো এবং ওই আন্দোলন থেকে সংসদে বিল পাস হলো যে আপিল করতে পারবে, আপিল করে ওখানে মৃত্যুদণ্ড দিল এবং ওইটার বিরুদ্ধে যে আপিল করা যাবে ওইটা করার আগে কার্যকর করে ফেলল। এগুলো তো সব তামাশা। যারা দেশপ্রেম, আমি একে আমার দর্শন, আমার ফিলসফি ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট আওয়ামী লীগ। কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা কোনো রাজনৈতিক দল নয়। এ দলের ইতিহাস বলে শেখ সাহেব স্পিকার পিটিয়ে মারিচ্ছে, তোহাল আহমেদ আব্দুল মালিককে পাকিস্তানের মিটিং মেরেছে। 1970 সালে আমার বাবাকে হত্যা করার জন্য পল্টন ময়দানের মিটিংয়ে আক্রমণ করেছিল, 2 জন মারা গেছে দলের লোক। এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেখ সাহেব যেভাবে জাসদ নেতাকে হত্যা করেছে এবং হলে হলে যেভাবে ছাত্রলীগের ছেলেরা অন্যদেরকে হত্যা করেছে, মুসলমানের 7 হত্যাকাণ্ড, সন্ত্রাসী দল, সিম্পল এজ দ্যাট। কোনো ভালো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, কারণ তারা মূর্তি পূজারী। 400 কোটি টাকা খরচ করে মূর্তি বানায় তারা, এবং মূর্তি পূজারীদের গোলামি করে। কোনো ভালো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। 3 নম্বর হলো, কোনো দেশপ্রেমিক আওয়ামী লীগ করতে পারে না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন
খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।